বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আসলে নতুন করে বলদিয়ার প্রশ্ন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে যে প্রশ্নগুলো আমি করছিলাম বা দিছিলাম 50টা প্রশ্নের মধ্যে 50টা প্রশ্নই সবাই পারছে, কিন্তু এরপরে বলতেছে যে আমার ভিডিও দেখে অনেকজনে বলতেছে যে ভাই প্রশ্ন তো চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশে অনেকজনে বুঝতেছে না প্রশ্নের ধরন, প্রশ্নের মান এখন আরও মান বাড়াই দিছে, মার্ক বেশি পাইতে হইব, নাইলে পাস করতেছে না। 5-6 বার 10 বার পরীক্ষা দিয়ে পাস করতেছে না। যখন এখন এই কার্ডটা তো বাংলাদেশি মানুষদের জন্য সবার জন্যই হিমশিম খেয়ে যাচ্ছে সৌদি আরবের মধ্যে। এই কার্ডটা তো আপনার কাজ করতে হলে অবশ্যই লাগবে। ধরেন আপনি কফি শপে কাজ করতেছেন, আপনি অন্য কোণে কাজ করতেছেন, আপনার যে প্রশ্নগুলো আসতেছে এগুলো একবারে মাতামের ভিতরের জিনিস, একবারে মাপ পরিমাপ সব কিছু আপনি তো ওই সম্পর্কে জানেন না, ওই কাজটা করেন নাই বিদায়, কিন্তু আপনাকে ওই পরীক্ষাতে তো পাস করতে হবে। তো ওই পরীক্ষাতে পাস করতে হলে এখন নতুন নিয়মে আপনার কয়েকটা ধাপ করছে, মানে আপনার 50টা প্রশ্নের মধ্যে 80 পেতে হবে, 100 মার্কের মধ্যে 80 মার্ক আপনাকে পেতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট 45 সেকেন্ড করে সময় দিবে। প্রশ্ন যদি আপনার 1 মিনিট 45 সেকেন্ডের মধ্যে শেষ না করেন তাহলে প্রশ্নটা পরিবর্তন হয়ে যাবে, মানে পরিবর্তন হবে না, প্রশ্নটা চলে যাবে, আরেকটা নতুন প্রশ্ন আসবে। এখন প্রশ্ন পরিবর্তন করার কোনো সিস্টেম নাই। আগে 3টা প্রশ্ন পরিবর্তন করা যেত, এখন সবগুলো প্রশ্নেরই আপনাকে উত্তর দিতে হবে যেটা আসবে। আর এখন প্রায় আগে তো 50টা প্রশ্নের মধ্যে 50টা প্রশ্নই আসতো নির্ধারিত, এখন তারা কি করছে সেট করে তৈরি করে দিছে। ধরেন আপনার ওই বই থেকে যে বইটা দিছে, আমি বইটা ভিডিওতে দেখিয়ে দেবো যে বইটা, আর যদি আপনার লিঙ্ক লাগে পিডিএফ লাগে আমাকে মেসেজ দিতে পারেন, আমি হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো। ওই বই থেকে প্রশ্ন করবে, কিন্তু এক একজনকে এক এক জায়গা থেকে, যেরকম আমরা যে প্রশ্ন থাকে না ক সেট, খ সেট, গ সেট, এরকম 500টা প্রশ্ন তারা সাজাই রাখছে, যার যে সেটটা পড়বে তার ওই প্রশ্নগুলো আসবে। ধরেন আপনি একবার পরীক্ষা দিয়েছেন, যে 50টা প্রশ্ন পাইছেন, দ্বিতীয়বার পরীক্ষাতে ওই 50টা আপনার থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তারা বলদিয়া পরীক্ষা দিবেন ফুড সেফটি ডিপার্টমেন্টের সৌদি আরবের বলদিয়া কার্ডের জন্য, তারা অবশ্যই বইটা সম্পূর্ণভাবে একবারে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে পড়তে হবে। ওইটার মধ্যে আমি যে প্রশ্নগুলো মার্ক করলাম, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ওই প্রশ্নগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। কারণ এখানে 50টা প্রশ্ন আমি দিলে 50টা আসবে না, তো ওই জন্য আমি একটু বেশি 100টা 120টার মতো প্রশ্ন সাজাইছি। ওইখান থেকেই আপনার বেশিরভাগ, মানে আপনার 40-এর মার্ক ওইখানে থাকবেই, মানে 40টা প্রশ্ন থাকবেই, 80 আপনি ওইখান থেকে পাবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা আসতে পারে এরকম: সৌদি আরবে খাদ্য ব্যবস্থাপনায় খাদ্য দূষণকারীর সঠিক সংজ্ঞা নিচের কোনটি হবে? উত্তর হবে দুর্ঘটনাক্রমে আসা যে কোনো একটি পদার্থ বা বস্তু। দ্বিতীয় প্রশ্নটি হতে পারে এরকম: খাদ্য পরিচালনার জন্য নিরাপদ তাপমাত্রা কত? খাদ্য পরিচালনা মানে আপনি খাদ্য পরিবহন যে তাপমাত্রাটা, ওটা -18 ডিগ্রি, এবং কি ঠান্ডা খাবার 4 ডিগ্রির নিচে রাখতে হবে, শুকনো খাবার 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে হবে। এই 3টা। আবার কথা আছে, আপনার যে প্রশ্নগুলো আগে তো একটা বাই একটা আসতো, এখন কিছু ধরেন আপনার 10টা আসবে সত্য বা মিথ্যা, ওইখানে টিক চিহ্ন খালি ঘর থাকবে, টিক চিহ্ন দিতে হবে খালি ঘরের মধ্যে। আর 10টা বা 15টা আসবে সাজানো প্রশ্ন, আপনাকে সাজায় লিখতে হবে, আগে কোনটা হবে, পরে কোনটা হবে, তারপরে কোনটা হবে। ওই প্রশ্নগুলো আপনার তীর চিহ্ন থাকবে সাইডে দিয়ে, তীর চিহ্নতে আপনি টিক করে করে উপরে নিতে হবে, যেরকম 3 নাম্বারেরটা 1 নাম্বারে হলে 1 নাম্বারে নিতে পারেন, মানে কোনটা আগে হবে কোনটা, সবগুলোই সঠিক, আপনাকে সাজায় লিখতে হবে, আগে কোনটা হবে, পরে কোনটা হবে, তারপরে কোনটা হবে। এভাবেও কিছু প্রশ্ন আসবে। নিচের কোনটি খাদ্য প্রতিষ্ঠানের খাদ্য সম্পর্কিত নয় এমন জিনিসের উদাহরণ? এমন একটা প্রশ্ন আসবে যে নিচের কোনটি খাদ্য প্রতিষ্ঠানের খাদ্য সম্পর্কিত নয়, মানে খাদ্য সম্পর্কিত নয় এমন জিনিসের উদাহরণ। দরজার হাতল, দরজার হাতল ওইখানের প্রশ্নের উত্তর, যেটা খাদ্যর সাথে সম্পর্কিত নয়। খাদ্য বিষক্রিয়া সাধারণত কখন দেখা যায়? যেরকম আপনার যদি ফুড পয়জিং হয়, কতক্ষণ থেকে কতক্ষণে দেখা যায়? আপনি খাদ্য গ্রহণের 2 থেকে 36 ঘন্টার মধ্যে ফুড পয়জিং এর লক্ষণ দেখা যায়। তারপরে প্রশ্ন হতে পারে অসম্পূর্ণ রান্নায় বিশেষ করে চিকেন ও ডিম কোন ব্যাকটেরিয়া তৈরি হয়? যেগুলো অসম্পূর্ণ রান্না, সম্পূর্ণ হয় নাই, কাঁচা রান্না আর কি, অসম্পূর্ণ রান্না, ওইগুলোতে কোন বিশেষ করে কাঁচা ডিম ও চিকেনের মধ্যে হয় সালমোনেলা। কি ব্যাকটেরিয়া? সালমোনেলা ব্যাকটেরিয়া। তারপরের প্রশ্ন হবে স্বাস্থ্য শিক্ষার মধ্যে নতুন এবং বর্তমান উভয় কর্মীর জন্য প্রশিক্ষণ অন্তর্ভুক্ত। আপনি নতুন হন পুরাতন হন, সবার জন্য স্বাস্থ্য শিক্ষা অবশ্যই অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে সত্য, সত্য বা মিথ্যার মধ্যে এটা হবে সত্য। তারপরের প্রশ্ন মাংস তাপমাত্রা পরিমাপের সময় যদি থার্মোমিটারে ভুল তাপমাত্রা দেখায় তখন সঠিক পদক্ষেপটা কী হবে? অর্থাৎ আপনার
মাংসের তাপমাত্রা মাপার যে থার্মোমিটার ওইটা যদি পরিমাপ করতে ব্যর্থ হয় তাহলে আপনার সঠিক তাপমাত্রা কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন? ওটার উত্তর হবে ক্যালিব্রেটেড সঠিক তাপমাত্রা পরিমাপ করতে হবে। যে স্বাস্থ্য নিয়ন্ত্রণ শুধুমাত্র তত্ত্বাবধায়কদের বা সুপারভাইজারদের দায়িত্ব, আপনার যে নিজস্ব স্বাস্থ্য নিয়ন্ত্রণ ওইটা কি সুপারভাইজার বা তত্ত্বাবধায়কেরা দেখবে? না, এটা হবে মিথ্যা। তারপরের প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য সনদপত্রটি 2 বছরের জন্য বৈধ? যেরকম আমরা বলদিয়া কার্ড যেটা ফুড সেফটি ডিপার্টমেন্টের, এই কার্ডটা কি 2 বছরের জন্য বৈধ? না, এটা হচ্ছে 1 বছরের জন্য বৈধ। আপনার যে স্বাস্থ্য সনদটি পাবেন এটা হচ্ছে প্রত্যেক বছর আপনাকে রিনিউ করতে হবে, মেডিকেল টেস্ট দিতে হবে, মানে স্বাস্থ্য পরীক্ষা করে তারপরে আপনাকে নিতে হবে। তারপরের প্রশ্নটা আসতে পারে এরকম, খাদ্য প্রতিষ্ঠানের কর্মীদের জন্য স্বাস্থ্য শিক্ষার প্রাথমিক লক্ষণগুলো কি? খাদ্য প্রতিষ্ঠানের কর্মীদের জন্য স্বাস্থ্য শিক্ষার প্রাথমিক লক্ষণ সুবিধাভোগীদের সরবরাহ করা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য রক্ষা করা। এটার উত্তর হবে সুবিধাভোগী, অর্থাৎ যারা কাস্টমার, সরবরাহ করা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য রক্ষা করা, সবার যেন স্বাস্থ্য ভালো থাকে ওইদিকে লক্ষ্য রাখা। তারপরে প্রশ্ন হতে পারে খাদ্য পরিচালনাকারী কারা? আপনার যারা খাদ্য পরিচালনা করে, অর্থাৎ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা খাদ্য পরিচালনা করে তারা কারা? সকল কর্মী যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য এবং সরঞ্জাম পরিচালনা করেন। তারপরের প্রশ্নটি হতে পারে এরকম, প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার সময়সূচি ক্লিন অ্যাজ ইউ গো নীতির প্রয়োজনীয়তা দূর করে? উত্তরটি হবে ভুল। ক্লিন অ্যাজ ইউ গো এটা হচ্ছে শুধু সময়, আপনি আসবেন ওই সময় ক্লিন করবেন, যাওয়ার সময় ক্লিন করবেন না। আপনি যখনই অপরিষ্কার দেখবেন সাথে সাথে এখানে সব কিছু ক্লিন করতে হবে। তার মানে এই প্রশ্নটার উত্তর হবে ভুল। কাজ করার সময় যদি আপনার সংক্রামক রোগের লক্ষণ দেখা দেয় তাহলে আপনি কি করবেন? কাজ করার সময় যদি আপনার সংক্রামক রোগের লক্ষণ দেখা যায় তখন আপনি কি করবেন? উত্তর হবে আপনার সুপারভাইজারকে জানান এবং স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিকা অনুসারে খাবার পরিচালনা বন্ধ করুন। তারপরের প্রশ্নটি হবে বলদিয়া বা ফুড সেফটি ডিপার্টমেন্টের সর্বোচ্চ শাস্তি কি? যদি কোনো বলদিয়া আপনার কোনো কিছু পায় সর্বোচ্চ শাস্তি তারা কি দিতে পারে? সর্বোচ্চ শাস্তি হচ্ছে দোকানের রোকসা, অর্থাৎ লাইসেন্স ক্যান্সেল করে দোকান বন্ধ করেও দিতে পারে। খাদ্য প্রতিষ্ঠানের রাসায়নিক পদার্থ কোথায় সংরক্ষণ করা উচিত? খাদ্য প্রতিষ্ঠানে যদি কোনো রাসায়নিক রাখা হয় তা কোথায় সংরক্ষণ করা উচিত? উত্তর হবে খাদ্য সরঞ্জাম থেকে দূরে সংরক্ষণ করা উচিত। যেগুলো খাদ্য সরঞ্জাম থাকবে ওইগুলো থেকে দূরে তা সংরক্ষণ করতে হবে। তারপরে প্রশ্ন হতে পারে খাদ্য নিরাপত্তা ঝুঁকির প্রকারগুলো নিচের কোনটি? অর্থাৎ খাদ্য নিরাপত্তা ঝুঁকির প্রকারগুলো এগুলো আপনাকে সাজায় লিখতে হবে। যেরকম প্রথম হতে হবে জীবাণুজনিত ঝুঁকি, রাসায়নিক ঝুঁকি, শারীরিক ঝুঁকি, খাদ্য অ্যালার্জিজনিত ঝুঁকি। তারপরের প্রশ্ন আসতে পারে খাদ্য নিরাপত্তা শুধুমাত্র বড় রেস্টুরেন্টের জন্য? খাদ্য নিরাপত্তা কি শুধু বড় রেস্টুরেন্ট, যে কোনো রেস্টুরেন্টের জন্য প্রযোজ্য না, মানে শুধু বড় রেস্টুরেন্টের জন্য? উত্তর হবে মিথ্যা। না, শুধুমাত্র অল্প কাজের জন্য কোন জিনিসটা ইউজ করতে হবে? যদি আপনি অল্প কাজ হোক বেশি কাজ হোক যে কোনো কাজের জন্য আপনাকে হাতের গ্লাভস, হ্যান্ড গ্লাভস আপনাকে পরিধান করতে হবে। এই প্রশ্নের উত্তর হবে গ্লাভস। খাদ্য প্রতিষ্ঠান পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার প্রধান কারণ কি? এটা আপনাকে সাজা লিখতে হবে। খাদ্য প্রতিষ্ঠান পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার প্রধান কারণ কি? খাদ্য দূষণ বা খাদ্য বিষক্রিয়া কমানো, নিরাপদ কাজের পরিবেশ প্রদান করা, নিজের পরিষ্কার ও স্বাস্থ্য ভালো থাকা। তারপরের প্রশ্নটা হতে পারে এরকম, কর্মস্থলে যদি আপনি দেখতে পান সহকর্মী খাদ্য ধুয়ে দিচ্ছে হাত ধোয়ার বেসিং দিয়ে, তখন আপনি কি করবেন? আপনি হাত ধোয়ার বেসিংয়ে কি আপনি সবজি বা অন্যান্য কিছু ধুতে পারবেন? না। তার মানে সাথে সাথে সুপারভাইজারকে আপনাকে জানাতে হবে। এরকম 2-3টা প্রশ্ন আসতে পারে যে কর্মস্থলে যদি আপনি দেখেন যে আপনার কর্মী কি হাতে গ্লাভস পরতেছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি সাথে সাথে তাকে যে যেখান থেকে সেন্টারে যে কী শিখাইছিল কী শিখাইছে ওইটা মনে করিয়ে দিতে হবে এবং কি সুপারভাইজারকে জানাতে হবে। যে কোনো কিছু অবশ্যই সুপারভাইজারকে জানাতে হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের যে কোনো পর্যায়ে খাদ্য দূষিত হতে পারে? উত্তর সত্য। খাদ্য শৃঙ্খল কি? যারা কৃষক থেকে মাঠ থেকে একবারে খাদ্য পরিচালনা, মানে একবারে খাদ্য সরিশেষ কাস্টমার ভোক্তার কাছে যাওয়ার আগ পর্যন্ত, ওইটাকে বলে খাদ্য শৃঙ্খল। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা থাকা খাদ্য অপচয় কমাতে সাহায্য করে? উত্তর সত্য। খাদ্য নিরাপত্তা ঝুঁকির প্রধান কারণগুলো কি কি? হচ্ছে অণুজীব গঠিত জীবাণু, রাসায়নিক, ভৌত, শারীরিক এবং অ্যালার্জিজনিত। এই প্রশ্নটা আপনার 2-3 ভাবে আসতে পারে, এটা আসবে তো এটা শিওর। নিম্নলিখিত কোনটি খাদ্যের পরোক্ষ দূষণের উদাহরণ? যেরকম খাবারের উপরে পড়ে যাওয়া পোকামাকড়, এটা হচ্ছে পরোক্ষ, মানে অন্যভাবে পড়ে যাওয়াকে। নিম্নলিখিত কোনটি খাদ্যের পরোক্ষ দূষণ?
খাবারের উপরে পড়ে যাওয়া পোকামাকড়, রান্না করা খাবার কাটার জন্য অপরিষ্কার ছুরি ব্যবহার, নোংরা হাতে খাবার স্পর্শ করা, এগুলো হচ্ছে আপনার পরোক্ষভাবে দূষণ। তারপরের প্রশ্ন হতে পারে একটি উদাহরণ দিয়ে ঝুঁকির ধরন মিলিয়ে নিন। যেরকম খাবারের মধ্যে পড়ে যাওয়া কাঁচের টুকরা, ভৌত, তারপরে সালমেনেলা ব্যাকটেরিয়া বৃদ্ধি, অণুজীব গঠিত, তারপরে খাবারে অবশিষ্ট বাড়তি কীটনাশক, রাসায়নিক, অঘোষিত চীনাবাদাম, অ্যালার্জিজনিত। তারপরের প্রশ্ন আসতে পারে রাসায়নিক দূষণ দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে যদি দীর্ঘ সময় ধরে অল্প পরিমাণে খাওয়া হয়। রাসায়নিক যে কোনো কিছু যদি অল্প পরিমাণে আপনি খান, রাসায়নিক যে কোনো কিছুই দীর্ঘমেয়াদী হতে পারে। তারপর কইছে যে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সর্বোত্তম তাপমাত্রা কত। এটা মানে বেশিরভাগ সময় আপনাকে মনে রাখতে হবে 5 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং কি 63 ডিগ্রি সেলসিয়াসের নিচে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, ব্যাকটেরিয়া এখান থেকে সৃষ্টি হয়। কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত তাপমাত্রায় ব্যাকটেরিয়া আস্তে বৃদ্ধি পায়? 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে ব্যাকটেরিয়া আস্তে বৃদ্ধি পায়। কত ডিগ্রি সেলসিয়াসের উপরে ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ হয়ে যায়? 63 ডিগ্রি সেলসিয়াসের উপরে ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই প্রশ্নগুলো ডিগ্রি সেলসিয়াস থেকে আসবে। আপনাকে মনে রাখতে হবে 0 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজের তাপমাত্রা রাখতে হবে, মানে 5 ডিগ্রির নেছে, এবং কি 63 ডিগ্রির উপরে হয়েছে গরম খাবার রাখতে হবে, 63 ডিগ্রির উপরে, তাহলে ব্যাকটেরিয়া জন্মাবে না। কত ডিগ্রি সেলসিয়াসের উপরে ব্যাকটেরিয়া মারা যায়? আপনি যদি ব্যাকটেরিয়াকে মারতে চান তাহলে কত ডিগ্রি সেলসিয়াসে আপনাকে রাখতে হবে? 75 ডিগ্রি সেলসিয়াসের উপরে। বিপজ্জনক তাপমাত্রা পরিসীমা বা অঞ্চল কত থেকে কত? বিপজ্জনক তাপমাত্রার পরিসীমা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 63 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তারপরে প্রশ্ন আসতে পারে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উৎস কোনগুলো? উত্তর হবে মানুষ ও কর্মী, কাঁচা খাবার, পানি, বাতাস, ধুলো, কীটপতঙ্গ এবং প্রাণী, পানি, মাটি, ময়লা, আবর্জনা। তারপরের প্রশ্ন হতে পারে ব্যাকটেরিয়া বৃদ্ধির মূল কারণগুলো কি কি? উত্তর হবে ব্যাকটেরিয়া বৃদ্ধির মূল কারণ হচ্ছে খাদ্য, প্রথমত আর্দ্রতা বা পানি, যেখানে পানি থাকবে, সময় এবং উষ্ণতা ও তাপমাত্রা, এগুলো ব্যাকটেরিয়া বৃদ্ধির মূল কারণ। সকল ধরনের ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর। উত্তর মিথ্যা। ব্যাকটেরিয়া মূলত ভালো ব্যাকটেরিয়া আছে, খারাপ ব্যাকটেরিয়া আছে, সব ধরনের ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর না, শুধু ক্ষতিকর ব্যাকটেরিয়াই মানুষের জন্য ক্ষতিকর। হিমায়িত ফ্রোজেন খাবারে ব্যাকটেরিয়া বাড়ে এবং সংখ্যা বৃদ্ধি করতে পারে। উত্তর মিথ্যা। হিমায়িত ফ্রোজেন খাবারে ব্যাকটেরিয়া বাড়ে এবং সংখ্যা বৃদ্ধি পারে, হিমায়িত ফ্রোজেনে সহজে ব্যাকটেরিয়া বাড়ে না। উত্তর হবে মিথ্যা। সঠিক রান্না বেশিরভাগ ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলে। সঠিক রান্না বেশিরভাগ ব্যাকটেরিয়া মেরে ফেলে, সত্য। উত্তর হবে সত্য। খাবারে ব্যাকটেরিয়া বৃদ্ধির নিয়ন্ত্রণ সর্বোত্তম সবচেয়ে ভালো উপায় কি? তাপমাত্রা এবং সময় নিয়ন্ত্রণ করা। তারপরের প্রশ্ন হতে পারে নিচের কোনটি উচ্চ ঝুঁকিপূর্ণ খাবার? এখানে বেশিরভাগই আসবে উচ্চ ঝুঁকিপূর্ণ খাবার কি, দেখবেন যে ওইখানে কয়েকটা ছবি দিয়ে দেবে, আমি হয়তো ভিডিওতে দিয়ে দিতে পারি। রান্না করা খাবার সব সময় ঝুঁকিপূর্ণ বা শারীরিক দূষণকারী পদার্থ সাধারণ খালি চোখে দেখা যায়, সত্য। কীটনাশক প্রয়োগের আগে খাবার ঢেকে রাখতে হবে। উত্তর সত্য। খাবারের রাসায়নিক দূষণ শুধু দুর্ঘটনাক্রমে ঘটে। উত্তর মিথ্যা। সরঞ্জামের ক্ষতি লক্ষ্য করলে সঠিক পদক্ষেপ কি? সরঞ্জামের ক্ষতি যদি লক্ষ্য করেন, আপনার জিনিসের যদি ক্ষতি লক্ষ্য করেন, তাৎক্ষণিকভাবে সুপারভাইজারকে জানাবেন। নিম্নলিখিত কোনটি খাবারের ভৌত শারীরিক দূষণকারী? ভৌত মানে হচ্ছে শারীরিক, যেগুলো ডাইরেক্ট আপনার সরাসরি দেখা যায় দূষণকারী। ছোট কাচের টুকরা। খাদ্য প্রতিষ্ঠানের রাসায়নিক পদার্থ কিভাবে পরিচালনা করা উচিত? খাদ্য প্রতিষ্ঠানের রাসায়নিক পদার্থ কিভাবে পরিচালনা? খাবার থেকে দূরে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করুন। তারপরে প্রশ্ন আসতে পারে সকল ধরনের খাবার একই হারে পচে যায়। উত্তর মিথ্যা। সব খাবার একই রকমভাবে পচে না, সকল ধরনের খাবার একই রকমভাবে পচে না। উত্তর হবে মিথ্যা। নষ্ট খাবার সবসময় দুর্গন্ধ থাকে। নষ্ট খাবারের সবসময় দুর্গন্ধ না, কিছু কিছু নষ্ট খাবারে যেগুলো আপনার দুর্গন্ধ থাকে না। উত্তর হবে মিথ্যা। খোলা ধাতব ক্যান অথবা কোটা খাদ্য নষ্ট হওয়ার ইঙ্গিত দিতে পারে। উত্তর সত্য। খাবার গ্রহণের সময় খাবারের পচনের লক্ষণ দেখা গেলে সঠিক পদক্ষেপ কি? যদি আপনি কোথাও থেকে আপনি কোনো কিছু কিনেন, তাহলে দেখেন যে এটা পচা বা পচনের লক্ষণগুলো, যে লক্ষণগুলো কি? রং, স্বাদ, গন্ধ, মানে আপনার রং পরিবর্তন হতে পারে, স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, বা রং আপনার চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে আপনি সাথে সাথে খাবারটা ফেরত দিন, খাবার ফেরত দিন। নষ্ট মাংসের একটি লক্ষণ কি? নষ্ট মাংসের এটা প্রশ্নটা আসতে পারে। ধূসর এবং সবুজ রং পরিবর্তন।
নিম্নলিখিত কোন খাবারগুলি অত্যন্ত পচনশীল বলে মনে করা যায়? উত্তর হবে মাংস। অনিরাপদ যেরকম অনিরাপদ খাদ্যের সাথে সম্পর্কিত মূল স্বাস্থ্যহীন হুমকি এবং ঝুঁকি কী কী? খাদ্য বিষক্রিয়া, খাদ্যবাহিত রোগ, খাদ্য অ্যালার্জি, লোক সম্পর্কিত ক্ষতি। এগুলো হচ্ছে অনিরাপদ খাদ্যের সাথে সম্পর্কিত মূল স্বাস্থ্যহীন হুমকি ও ঝুঁকি। খাদ্য বিষক্রিয়া ঝুঁকিতে কারা সবচেয়ে বেশি? এটা 100% আসবেই আসবে। খাদ্য ঝুঁকিতে কারা? ওইখানে কিছু অপশান থাকবে, হয়তো বা কিছু একটাও থাকতে পারে, দুইটা তিনটাও থাকতে পারে। খাদ্য ঝুঁকিতে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে বয়স্ক, মানে বয়স্ক ব্যক্তিরা খাদ্য ঝুঁকিতে থাকে। 5 বছরের কম বয়সী শিশুরা, গুরুতর অসুস্থ রোগীরা, গর্ভবতী মহিলারা, খাদ্য সরবরাহকারী বিশেষ করে কাঁচা খাবার নিয়ে কাজ করে যারা, তারাও এই ঝুঁকিতে থাকতে পারে। খাদ্য বিষক্রিয়া সৃষ্টিকারী সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়াগুলো কোন খাবারে কি ব্যাকটেরিয়া থাকে? যেরকম আপনার খাদ্য বিষক্রিয়ার মধ্যে যে একটা চ্যাট আছে, আপনি বইতে পড়লে ভালো করে দেখবেন ওইখানে কোন ব্যাকটেরিয়াগুলো কোনখানে থাকে। আপনার অ্যাস্টেফিলোকাস আরিয়াস, এটা কাঁচা দুধ, কাস্টার্ড ডিম ভিত্তিক পনিরে থাকে। তারপরে কোস্ট্রিডিয়াম ফারফ্রিনজেন, ঝোল রান্না করা মাংস, হাঁস মুরগির পণ্য, এগুলোতে থাকে। সালমোনেলা থাকে হচ্ছে অসম্পূর্ণ রান্না করা মুরগি এবং মাংস, কাঁচা ডিমে। তারপরে ক্লোস্ট্রিডিয়াম বুটোলিনাম, খোলা টিনজাত পণ্য, ভ্যাকুয়াম প্যাক করা পণ্য। তারপরে বেসিলাস সিরিয়াস, রান্না করা ভাত, সালাদ এবং মশলাতে। তারপরের প্রশ্ন আসতে পারে খাবার খাওয়ার পরপরই সমস্ত খাদ্য অ্যালার্জির লক্ষণ দেখা যায়? উত্তর হবে মিথ্যা। খাদ্য বিষক্রিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া শুধুমাত্র কাঁচা খাবারই পাওয়া যায়? উত্তর হবে মিথ্যা। নিচে নিম্নলিখিত কোনটি সবচেয়ে অ্যালার্জিজনিত খাবার? চীনাবাদাম। এখানে একটা আসবে যে সবচেয়ে অ্যালার্জিজনিত খাবার কোনটি? চীনাবাদাম। ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করার জন্য গরম খাবার রাখার জন্য সঠিক তাপমাত্রা কত? উত্তর হবে 63 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করার জন্য গরম খাবার 63 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখতে হবে। তারপরে কিছু টিনজাত খাবারের পাত্র ফুলা ভাব লক্ষ্য করলে আপনার কি করা উচিত? আপনি যদি দেখেন যে কোনো টিন ফুলে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি এটি ব্যবহার করবেন না এবং অতিবিলম্বে সুপারভাইজারকে রিপোর্ট করবেন। তো সরবরাহকারের জন্য উপযুক্ত পোশাক নিচের কি কি মেনে চলতে হবে? তারপরে হচ্ছে পরিষ্কার পোশাক, মাথা ঢাকা, গয়না ও আনুষঙ্গিক জিনিস খুলে রাখা, বিশেষ জুতা এবং কি কর্মক্ষেত্রের বাইরে পোশাক খুলে ফেলা। এগুলো খাদ্য সরবরাহকারী যারা আছে, যারা কাজ করে, তাদেরকে এগুলো মেনে চলতে হবে অবশ্যই। তারপরের প্রশ্ন হতে পারে খাবার পরিচালনার সময় গয়না এবং ঘড়ি পরা অনুমোদিত? উত্তর হবে মিথ্যা। গ্লাভস পরার আগে এবং পরিবর্তন করার পরে হাত ধুতে হবে? উত্তর হবে সত্য। গ্লাভস পরার আগে এবং কি গ্লাভস খুলে ফেলার পরে অবশ্যই আপনাকে হাত ধুতে হবে। সরঞ্জাম এবং খাবার ধোয়ার জন্য একটি হাত ধোয়ার সিল্ক বা বেসিন ব্যবহার করা যেতে পারে? উত্তর হবে মিথ্যা। সরঞ্জাম এবং খাবার ধোয়ার জন্য আলাদা আলাদা বেসিন, মানে আপনার খাবার ধোয়ার জন্য আলাদা, সরঞ্জাম ধোয়ার জন্য একটি বেসিংয়ের হবে না, এটা 3 বেসিংয়ের যে মেশিনগুলো আছে ওইগুলো ইউজ করতে হবে। উত্তর হবে মিথ্যা। তারপরের প্রশ্ন হচ্ছে হাত ধোয়ার উপযুক্ত সময়কাল কত? হাত ধোয়ার উপযুক্ত সময়কাল হচ্ছে কমপক্ষে 20 সেকেন্ড। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।